শুভ সকাল। আমি আলতাফ হোসেন, সাবেক অধ্যাপক, রসায়ন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা একটা লেকচার সিরিজ শুরু করেছি, যারা এক্সরে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট কেমিস্ট্রি। এটা আপনাদেরকে আগেই বলেছি যে এটা একটা লেকচার সিরিজ, একটা সিলেবাসকে ফলো করে। বাংলাদেশের সবগুলা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এবং ইউনিভার্সিটি কলেজে আন্ডারগ্রেডের লাস্ট ইয়ারে তারা এই কোর্সটা কোন ইউনিভার্সিটির 2 ক্রেডিট, কোনটা 4 ক্রেডিট পরে আছে আর কি, এবং এটা একটা ম্যান্ডেটরি কম্পালসারি কোর্স। আমরা এই কোর্সের অনেকগুলা চ্যাপ্টার একটা করে লেকচার নিয়ে আজকে 18তম লেকচারে পৌঁছাইছে। তো 18তম লেকচারে পৌঁছার 17তম লেকচারে যেটা ছিল, আমরা অর্ডার ডিফ্রাকশন ওইটাকে ভালোভাবে সিলেবাস অনুযায়ী এবং সিলেবাসের বাইরেও কিছু জিনিস নিয়ে লেকচার গুলা রেডি করেছি 17তম লেকচার পর্যন্ত। এবং ওইখানে আমি যেটা করেছিলাম লাস্ট 3টা স্লাইডে, 17তম লেকচারে 3টা স্লাইডের একটা স্লাইডে দেখিয়েছিলাম যে পাউডার ডিফ্রাকশন আর সিঙ্গেল ক্রিস্টালের মূল ব্যবধানটা কি, এবং আমরা যখন লেকচার দিই কিংবা করি, এটা যদি সামারি করি তাহলে দুইটারে ব্যবধান গুলা সামারি করে তুলে ধরেছিলাম। ধরে এরপরে সিলেবাসে যেটা ছিল 6 নম্বর চ্যাপ্টার, সে 6 নম্বর চ্যাপ্টারে সিঙ্গেল ক্রিস্টালস এন্ড ডাটা কালেকশন। এই চ্যাপ্টারে অনেকগুলা সাবসেকশন আছে। সেই সেকশন গুলো আমি বলেছিলাম যে যদি আমরা প্রত্যেকটাকে মোটামুটি প্রস্তুত করি এবং মোটামুটি বিষয়গুলোকে এমন পর্যায়ে নেই যে আমাদের ভালো এলিমেন্টারি নলেজ হয়ে যায়, তাইলে অন্তত 6-7টা লেকচার লাগবে এখানে, এটা বলেছিলাম। এটা বলার পরে আমি সিঙ্গেল ক্রিস্টাল কি জিনিস সেটা আগেও আপনাদেরকে বলেছি। আমরা ক্রিস্টাল বলতে যা বোঝাই, যে কোনো একটা ইউনিট, যে ইউনিটটা অ্যাটমস কিংবা মলিকুলস কিংবা আয়ন্স দিয়ে গঠিত, এবং সেই ইউনিটটা যদি আমরা 3 ডাইমেনশনে রিপিট করি তাহলে এটাকে আমরা ক্রিস্টাল বলি। তো এইরকম সিঙ্গেল ক্রিস্টাল বলেই আমরা ওই 17 নম্বর লেকচারে যেটা পড়েছিলাম, ক্রিস্টাল ডেফিনেশন দিয়েছি। ডেফিনেশনের সাথে আমি দেখছি যে আমার 2টা জিনিস হয়। একটা হলো সিমেট্রি সম্বন্ধে জানতে হয়, যেটা আমরা আগের লেকচার গুলাতে অনেক ডিটেইল পড়েছি। আচ্ছা, এইটার থেকেই তারপরে আসছিল যে সিঙ্গেল ক্রিস্টাল কিভাবে প্রস্তুত করা যায়। আমি ওই লেকচারে বলেছিলাম যে সব ম্যাটেরিয়ালের সিঙ্গেল ক্রিস্টাল বানানো যায়, কিন্তু এটা এত একটা বিরাট কাজ যে আপনারা অন্তত 1 ডজন টেক্সট বুক পাবেন সিঙ্গেল ক্রিস্টাল প্রিপারেশনের টেকনিকের উপরে, অ্যাটলিস্ট 1 ডজন। এবং বিভিন্ন ইন্টারনেটে পাবেন আপডেটেড মেথড গুলা কি আছে, নতুন নতুন মেথড কি বাহির হচ্ছে, এইগুলা আমি বলছিলাম এইগুলা যদিও এই সিলেবাসে আনতে পারবো না, কিন্তু আমরা শুধু বেসিক কয়টা জিনিস বলে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আগাবো, এটা বলছিলাম। বলি ক্রিস্টাল নিয়ে একটা কথা বলে এই স্লাইডটাতে শেষ করেছিলাম, এই স্লাইডের কিছু অংশ নিয়ে শেষ করেছিলাম, যার জন্য এই স্লাইডটাকে আবার নিয়ে আসছি, যাতে 17 নম্বরে এই স্লাইডটা আছে এবং 18 নম্বরের স্লাইডটা আছে। এইখানে আমরা আইডিয়াল ক্রিস্টাল বলতেছি, আমরা বলতেছি স্ট্রাকচারালি ইউনিটস, ক্রিস্টালের স্ট্রাকচারালি ইউনিট। আর স্ট্রাকচারাল ইউনিট বলতে আপনাদেরকে আগেই বললাম অ্যাটম, আয়ন্স, মলিকুলস দিয়ে স্ট্রাকচারাল ইউনিট হয়। আচ্ছা, এটা যদি রিপিট করে ইনফাইনাইটলি তাহলে আমরা স্ট্রাকচার স্পেস যেটা হলো এটা। এরপরে বলছিলাম যে আমরা স্ট্রাকচারাল ইউনিটকে আবার একটা টার্মে ডিসক্রাইব করি, যেটাকে লেটিস বলি। আর ওই গ্রুপ অফ অ্যাটমসটা কিংবা মলিকুলসটাকে, আয়ন্সটা প্রত্যেকটা লেটিস পয়েন্টে থাকে। এটাকে আমরা বেসিস ধরে, এই বেসিসটাকে 3 ডাইমেনশনালি আমরা রিপিট করি।
আরেকটা কথা বলেছিলাম যে দেখবেন আমরা কোনো অবস্থাতে আইডিয়াল ক্রিস্টাল নেচারে পাবো না, কোনো অবস্থাতে পাবো না আইডিয়াল ক্রিস্টাল নেচারে। এমনকি নেচারে কেন হয়তো প্রিপেয়ারও করতে পারবো না আমরা আইডিয়াল ক্রিস্টাল। কি কারণে করতে পারবো না? বিকজ এই যে আমাদের ল্যাব কন্ডিশনে বিভিন্ন প্যারামিটার থাকে, সেই সব প্যারামিটার আইডিয়াল ক্রিস্টাল করার জন্য উপযুক্ত না। এই জন্য আমরা আইডিয়াল ক্রিস্টাল করতে পারবো না। কিন্তু আমরা বলছিলাম যে আমরা সিঙ্গেল ক্রিস্টাল প্রিপেয়ার করতে পারি বিভিন্ন টেকনিকে, এবং এই সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে আমরা যখন যাব তখন দেখবো এটাকে রিয়েল ক্রিস্টাল বলে আমরা ইয়ে করছি আর কি, আইডিয়াল ক্রিস্টাল আর বলছি না। কারণ আইডিয়াল ক্রিস্টাল একদম পারফেক্টলি 3 ডাইমেনশনাল রিপিট ইউনিট হতে হবে। তো আমরা প্রায় বানাতে পারবো, রিয়েল ক্রিস্টাল বানাতে পারবো, কিন্তু আইডিয়াল ক্রিস্টাল বানাতে পারবো না। এই কথাগুলা বলছিলাম। আচ্ছা, তারপরে যেটা আমরা অতগুলা কথা বলছিলাম যে আমরা কি কি ধরনের, একসাথে আমি তো বলে ফেলাম যে যত ম্যাটেরিয়ালস আছে সবগুলোর আমরা ইয়ে করতে পারি, সিঙ্গল ক্রিস্টাল বানাতে পারি। কিন্তু এই জিনিসটা অতি ধৈর্যের সহকারে করতে হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন ম্যাটেরিয়ালের সিঙ্গল ক্রিস্টাল বানানো প্রচুর কঠিন কাজ হয়ে যায়। এইটা একটা বড় কারণ যার জন্য পাউডার ডিফ্রাকশন টেকনিকটা আমাদের কাছে অনেক 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 গ্রহণযোগ্য। কারণ ওইখানে মাল্টি ক্রিস্টালাইটস থাকে এবং স্মল স্মল ক্রিস্টালাইটস থাকে, আমরা বলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস। সিঙ্গল ক্রিস্টাল বলি না, বলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস। তো ওইটা দিয়ে পাউডার ডিফ্রাকশন করি, যখন পাউডার ডিফ্রাকশন দিয়ে আমরা স্ট্রাকচার করতে পারি। কিন্তু ডাটা আমি কম্পেয়ার করে দেখিয়েছিলাম যে কি কি ওটার মধ্যে কি ধরনের ডাটা পাই আমরা। আচ্ছা, তো ওই সিঙ্গেল ক্রিস্টাল বানানোর জন্য আমরা এলিমেন্টের বানাতে পারি, আমরা এলোয়ের বানাতে পারি, ইনঅর্গানিক কিংবা অর্গানিক বায়োলজিক্যাল কম্পাউন্ডস এর বানাতে পারি। এবং এই প্রত্যেকটা সাবজেক্ট যে বললাম যেগুলো বানাতে পারি ডিপেন্ড করবে কি ধরনের মেথড দিয়ে আমি ক্রিস্টাল বানালাম। আমার দেখা যাবে যে মনে করেন ক্লাসে আপনারা ক্রিস্টাল বানাচ্ছেন, তো আপনারা 20 জন আছেন মনে করেন ক্লাসে, আমি একটা নর্মাল ক্রিস্টাল বানাতে দিলাম, আপনি দেখবেন 20 জনের ক্রিস্টাল 20 ভাবে হয়ে গেছে, কিংবা 20 ভাবে না হলে অন্তত 15 ভাবে হয়ে গেছে। কেউটা ফ্র্যাকচার্ড হয়ে গেছে, কেউটা টুইন্ড হয়ে গেছে, কেউটা এত বিরাট হয়েছে যেটা দিয়ে আপনি সিঙ্গেল ক্রিস্টাল 3 ডাইমেনশন ডাটা কালেক্ট করতে পারবেন না। এইসব জিনিস নজরে রাখতে হবে। তার মানে এই জায়গায় যথেষ্ট পরিমাণ সুযোগ আছে আপনার ভেরিয়েশন করা। আচ্ছা, আমরা পরে দেখবো যে কোন কোন সব টেকনিক দিয়ে আমরা ডাটা কালেকশন করি সিঙ্গেল ক্রিস্টাল ডাটা, 1 নম্বর। আর কি ধরনের ক্রিস্টালকে আমরা সিঙ্গেল ক্রিস্টাল ডাটা কালেকশনের জন্য মনে করি যে সুইটেবল, এটা। আচ্ছা, পরের লেকচারটা দেখেন, এইখানে আসলাম আমরা দুইটা মেইন রিকোয়ারমেন্ট আমাদের থাকতে হবে যে ডাটা কালেকশনের করার জন্য সিঙ্গেল ক্রিস্টাল ডাটা। একটা হলো আমাদের ইন্টারনাল যে স্ট্রাকচারটা আছে এইটা ইউনিফর্ম হতে হবে। তাহলে আপনি বলবেন যে আপনারা বলবেন যে ইন্টারনাল স্ট্রাকচার দেখবো কি করে? মানে নর্মাল মাইক্রোস্কোপ দিয়েও যদি দেখেন আপনি অন্তত একটা আইডিয়া পেয়ে যাবেন যে তার ইন্টারনাল স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে দেখলে। যদিও এইটা দিয়ে আপনি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করতে পারবেন না, কিন্তু একটা আইডিয়া পাবেন যে আপনি ইউনিফর্ম ইন্টারনাল স্ট্রাকচার বানাতে পারছেন কিনা। তো একটা হলো ইউনিফর্ম ইন্টারনাল স্ট্রাকচার থাকতে হবে, আর একটা প্রপার সাইজ এন্ড শেপের হতে হবে ক্রিস্টালটা। এই দুইটা জিনিস থাকতে হবে, এবং সেই দুইটা জিনিস যদি থাকে তাইলে আপনি ওইখান থেকে একটা সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে ডাটা কালেকশন করতে পারবেন এবং ডাটা রিডাকশন করে স্ট্রাকচার ডিটারমিন করতে পারবেন। আচ্ছা, তো ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা, এটা কি মলিকুলার আয়নিক ওর অ্যাটমিক লেভেলে এইটা ইউনিফর্ম আছে কিনা এইটা, আর সেকেন্ড ক্রিস্টালটা আছে কিনা। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট কি, আমি বলছি প্রপার সাইজ এন্ড শেপ। প্রপার সাইজ বলতে কি বোঝাচ্ছি, যে আমরা এমন ক্রিস্টাল প্রিপেয়ার করলাম যেটা নট সুইটেবল এজ এ সাইজ,
তো বলবেন সাইজ কি, আমরা পরের লেকচারে দেখবো, এখনো হয়তো দেখতে পাবো কিছুক্ষণ পরে যে সাইজটা কি হতে হবে, জেনারেলি কোন ধরনের সাইজ হলে আমরা এটাকে নিতে পারি। আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা এই স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য শুধু যে এক্স-রে মেথডটাই প্রয়োজন সেটা না। হ্যাঁ, এক্স-রে মেথডটা একটা ভেরি ইম্পর্টেন্ট মেথড, কিন্তু এখন আমরা যখন ন্যানো টেকনোলজিতে চলে আসছি, ন্যানো ক্রিস্টালকে স্ট্রাকচার ডিটারমিন করার সময় আমরা দেখি, থ্রি ডাইমেনশন স্ট্রাকচার ডিটারমিন করার দেখেন আমরা ইলেকট্রন ডিফ্রাকশন টেকনিক ব্যবহার করছি। আচ্ছা, তা আমাদের সিলেবাসে ইলেকট্রন ডিফ্রাকশন নাই, সুতরাং আমরা আর ইলেকট্রন ডিফ্রাকশন পছন্দ করবো না। কিন্তু ভেরি রিসেন্টলি দেখবেন যে ইলেকট্রন ডিফ্রাকশন যে টেকনিকটা সেটা হয়েছে, এবং আমার মনে হয় কয়েকটা ন্যানো ক্রিস্টালের স্ট্রাকচার ডিটারমিন করা হয়েছে এই মুহূর্তে আর কি। এবং 2022 কিংবা 2023 প্রথম থ্রি ডাইমেনশন স্ট্রাকচার ডিটারমিন করা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপি। কিন্তু এক্স রে আর ইলেকট্রন মাইক্রোস্কোপি এই দুইটা যদি আমরা একসাথে নেই, তাহলে দেখা যাবে একটা আর একটা সাপ্লিমেন্ট করে আমরা স্ট্রাকচার ডিটারমিন করতে অনেক অনেক সুবিধা থাকবে। আচ্ছা, তারপরে যেটা হলো যে আমি বলছি রিয়েল ক্রিস্টাল। তো রিয়েল ক্রিস্টাল বলতে কি বোঝায়, যে ইউনিফর্ম, একদম থ্রি ডাইমেনশনালি ইউনিফর্ম আছে, এইরকম না হয়েও ক্রিস্টালটা কিছু কিছু জায়গায় মিসএলাইন্ড হয়ে পড়েছে। এই যে সাব ক্রিস্টালাইট ইউনিট গুলো আছে, যেটাকে আমরা ইউনিট সেল বলি, এখানে এক একটা জায়গায় তো মিসএলাইন্ড হয়ে বসে রয়েছে। এই মিসএলাইনটা যতটুকু কম পাওয়া যায় ততই ভালো। তবে এই মিসএলাইনটা প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? এটাকে আমরা মোজাইক ব্লক বলি। মোজাইক ব্লক, ক্রিস্টালের মধ্যে মোজাইক ব্লক থাকাটা প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে তাতে আমরা ইন্টেন্সিটি একটু এনহ্যান্সড হবে। ইন্টেন্সিটি একটা কালেকশন করবো, তো এটা এনহ্যান্সড হবে ইন্টেন্সিটিটা। আচ্ছা, আর ওই যে মিসঅ্যালাইনমেন্টটা, এটা যেন কোনো অবস্থাতে 0.1 থেকে 0.2 ডিগ্রি বেশি না হয়। তাহলে 0.1 থেকে 0.2 ডিগ্রি মিসঅ্যালাইন ব্লক যদি ক্রিস্টাল থাকে, এটাকে আর আমরা রিয়েল ক্রিস্টাল বলবো না, এটাকে সরি আইডিয়াল ক্রিস্টাল বলবো না, এটা ডেফিনেটলি একটা রিয়েল ক্রিস্টাল। আচ্ছা, তারপরে থাকলো যে আমরা মোজাইক ব্লক থাকলে আমরা ডিজায়ারেবল এটা, এবং মোজাইক ব্লক যেন কোনো অবস্থাতে 0.1 থেকে 0.2 ডিগ্রি ভেরিয়েশন না হয়, এক নম্বর। এবং এটাতে আমরা ইন্টেন্সিটিটা এনহ্যান্স করতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ থাকলে পরে। তো আমরা এখন দাঁড়ালো আমরা রিয়েল ক্রিস্টালের স্ট্রাকচার ডিটারমিন করি, আমরা আইডিয়াল ক্রিস্টাল পাই না এবং তার স্ট্রাকচারও ডিটারমিন করি। আচ্ছা, তারপরে কমার্শিয়ালি দেখবো আমরা পরের স্লাইড গুলোতে আসবে, কমার্শিয়ালি আমরা ডিফ্রাক্টোমিটার ব্যবহার করি, এক্স-রে ডিফ্রাক্টোমিটার কমার্শিয়ালি অ্যাভেলেবল ডিফ্রাক্টোমিটার ব্যবহার করি। তো ওই ডিফ্রাক্টোমিটারে যে প্লেটোটা আছে, এটা ডাইমেনশন হলো 0.5 মিলিমিটার ইন্টু 0.5 মিলিমিটার, ও লিটল বিট লার্জার মেবি। তাহলে আমরা যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করব, ওই ক্রিস্টাল যেটা চুজ করব, ওই ক্রিস্টালের সাইজ সাধারণত এর ভিতরে থাকা ভালো, 0.1 থেকে 0.3 মিলিমিটার সাইজ ক্রিস্টাল। এবার বোঝা গেল যে ক্রিস্টাল সাইজটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে ইউনিফর্ম ইন্টারনাল স্ট্রাকচার থাকতে হবে, যেমন এই যে মোজাইকটা যেন বেশি ইয়ে না হয়, তাহলে বেশি যদি হয় আমরা ইয়ে বলি, কি বলে মানে ফ্র্যাকচার বলে। আমাদের কোন সময় এমন ক্রিস্টাল নিব না যেটা টুইন আছে কিংবা সাব মাইক্রোস্কোপিক সাব ক্রিস্টালস হয়ে বসে রয়েছে, কিংবা গ্রসলি ফ্র্যাকচার্ড হয়ে বসে রয়েছে, কিংবা ব্যান্ড হয়ে রয়েছে, কিংবা ফিজিক্যালি ডিস্টোর্টেড হয়ে রয়েছে। এই ধরনের ক্রিস্টাল আমরা নিব না ডাটা কালেকশনের জন্য। তাহলে কতগুলা কন্ডিশন দেখেন আমি বললাম। তারপরে যেটা আরেকটা আছে, ক্রিস্টাল কিন্তু এক্স-রে অ্যাবজর্ব করে। তাহলে অ্যাবজর্পশন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে আমরা চেষ্টা করতে হবে আমাদের ক্রিস্টাল যাতে সবচেয়ে কম এক্স-রে অ্যাবজর্পশন করে, এই চেষ্টাটুকু আমাদের করতে হবে, করে ক্রিস্টালটাকে ইয়ে করতে হবে, কালেক্ট করতে হবে। এইসব যেমন অ্যাবজর্পশনের থিওরিটিক্যাল কিংবা ক্যামেরার থিওরিটিক্যাল প্রিন্সিপাল, এগুলা সবগুলা টেক্সট বুকে আছে, আপনারা ডিটেল ওই টেক্সট বুকটাকে নেবেন। আমি যেটা করবো ভুলের পয়েন্টে
কিছু ইনফরমেশন দিয়ে চলে যাবে। তো দেখা যায় যে আমরা এই যে অ্যাবসর্পশনটা রিডাকশন করতে গেলে একটা জিনিস মনে রাখতে, যে মোর পেনিট্রেটিং রেডিয়েশনটাতে অ্যাবজর্পশন কম রিডিউসড হয়, এবং সেই পেনিট্রেটিং যেটা, যে দেখা যায় মলিবডেনাম কে আলফা, কপার কে আলফা থেকে অনেক পেনিট্রেটিং। সুতরাং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করার জন্য আমরা প্রায় দেখি যে মলিবডেনাম কে আলফা রেডিয়েশন ব্যবহার করছি। আরেকটা শেপটা, ক্রিস্টাল শেপটা এমন ভাবে করবো যাতে এর অ্যাবজর্পশন এফেক্টটা অল রিফ্লেকশনের জন্য সমান থাকে, ইউনিফর্ম থাকে, কিংবা এটা যেন থিটা ডিপেন্ডেন্ট হয়। আচ্ছা, এরপরে যেটাতে গেলাম, এখন তো আমরা আমরা কিভাবে ক্রিস্টালটা মাউন্ট করব। সবচেয়ে বড় কথা, আমরা ক্রিস্টালের ডাটা নিব, তো মাউন্ট তো করতে হবে। ক্রিস্টাল মাউন্ট করব কিভাবে? আচ্ছা, তো দেখা যায় যে বাজারে গনিওমিটার পাওয়া যায়। একটা গনিওমিটার, একটা স্ট্যান্ডার্ড গনিওমিটার এখানে আছে। তো গনিওমিটারের হেডে আমরা ক্রিস্টাল মাউন্ট করি, এবং কিভাবে মাউন্ট করি, একটা ইয়ে নেই, সাধারণত সাপোর্টের জন্য একটা ফাইন ফাইবার গ্লাস নেই, যেটা 20 থেকে 70 মাইক্রোমিটারের মধ্যে হয়। এই যে নিচে আমি দেখাচ্ছি কিভাবে। এখানে একটা সিলিং ওয়াক্স থাকে, এবং সিলিং ওয়াক্সটা সাধারণত ইপক্সি গ্লো হলে ভালো হয়। একটা গ্লাস ফাইবার থাকে, আর এই যে অ্যাডহেসিভ যেটা আছে, এই অ্যাডহেসিভ দিয়ে আমরা ক্রিস্টালটাকে গ্লাস ফাইবার টিপের মধ্যে, আর এই যে প্লাস্টিক যে ফাইবার গ্লাস যেটা নিয়েছি, সেইটা আমরা এই যে গনিওমিটারের হেডে ঢোকাই। গনিওমিটার হেডে কি আছে, 2টা 3টা 4টা আর্ক বলবো আছে। এ আর বি আর্ক দিয়ে আমরা এটাকে, টিপটাকে ±20 ডিগ্রি পারপেন্ডিকুলার টু ইচ টু প্লেনসে এটা করতে পারি। আর সি আর ডি দিয়ে এমন ভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারি যে সি আর ডি দিয়ে যে সেন্ট্রাল অ্যাক্সিস যেটা আছে, সেই অ্যাক্সিসকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর আমরা এই স্ক্রু দিয়ে আমরা ক্রিস্টালটাকে অ্যালাইন করি এমন ভাবে যাতে এটা একটা ডাইরেক্ট ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস কিংবা একটা রেসিপ্রোকাল ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস এর রোটেশনে প্যারালাল টু দ্যাট অ্যাক্সিস থাকে। এই কাজটা আমরা এই গনিওমিটার দিয়ে করি। তখন গনিওমিটারে ক্রিস্টালকে মাউন্ট করতে গেলেও তো আরেকটু জিনিস জানতে হবে আমাদের। এই যে অপটিক্যাল অ্যালাইনমেন্টের প্রয়োজন। আমরা এত ছোট ক্রিস্টাল ভালো করে চোখ দিয়ে দেখতে পারবো না, সুতরাং অপটিক্যাল অ্যালাইনমেন্ট করার জন্য এই যে অপটিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে অপটিক্যাল গনিওমিটার বলে, এই অপটিক্যাল গনিওমিটার দিয়ে আমরা ক্রিস্টালকে অপটিক্যালি এক্সামিন করি, এবং সেইটা দিয়ে ক্রিস্টাল প্রপার্টিস, অনেকগুলা প্রপার্টিস, বিশেষ করে মিনারোলজিস্টরা সেই প্রপার্টিস গুলো নেন। আমরা তো স্ট্রাকচার ডিটারমিন করছি, আর প্রপার্টিস গুলা বিশেষ করে মিনারোলজিস্টরা তাদের করে, তারা এই ক্রিস্টাল গুলা নেচার থেকে নিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রপার্টি করেন, এবং সেটা অপটিক্যাল গনিওমিটার দিয়ে করেন। আর এই ফিল্ড অফ স্টাডিটা একটা সেপারেট ফিল্ড অফ স্টাডি, কিন্তু আমরা এই অপটিক্যাল গনিওমিটার দিয়ে আমরা আমাদের ক্রিস্টালটাকে গনিওমিটার হেডে নিয়ে এইটা রোটেশন এক্সিসটা প্রপারলি হয়েছে কিনা সেটা দেখতে পারবো আমরা। তো এই যেটা গনিওমিটার, অপটিক্যাল গনিওমিটার, এটা একটা লাইট সোর্স আছে, ক্রিস্টাল সাপোর্ট, গনিওমিটার আছে একটা, আর কম্বিনেশন অফ মাইক্রোস্কোপ কিংবা টেলিস্কোপ এর সাহায্যে আমরা এটা করতে পারি। এটাতে যে গনিওমিটার, মাউন্টেড গনিওমিটার হেড আছে, এটা একটা গ্রাজুয়েটেড সার্কেলের সাথে অ্যাটাচ থাকে। এই যে গ্রাজুয়েটেড সার্কেল একটা আছে অ্যাটাচ, এটাকে এ বলছি, আর এটাকে আমরা 360 ডিগ্রি রোটেট করতে পারি। আর এই যে বি সার্কেলটা যে বেসে আছে, এই বি সার্কেলে কত ডিগ্রি রোটেট করলাম সেটা রেকর্ড করতে পারি। রেকর্ড করে এইখানে এইটাকে যতদূর সম্ভব আমরা অপটিক্যাল
গনিওমিটার দিয়ে এই ক্রিস্টালটাকে প্রপারলি ফাইবার গ্লাসের মধ্যে নিতে পারেছি কিনা অ্যাকর্ডিং টু এ রোটেশন অক্সিস, একটা যে কোনো একটা রোটেশন অক্সিস, মানে যে কোনো একটা এক্সরে অ্যাক্সিস এর, মানে এ অ্যাক্সিস কিংবা বি অ্যাক্সিস কিংবা সি অ্যাক্সিস এর ক্ষেত্রে রোটেট করতে পারে। আচ্ছা, এই অপটিক্যাল গনিওমিটার এটা যে দেখতে কমপ্লিকেট মনে হচ্ছে, কিন্তু যদি কেউ প্রপারলি কাজ করে তাহলে দেখা যাবে ভেরি র্যাপিডলি এটা প্র্যাকটিসের সাথে করা যায়, এবং এটা দিয়ে প্রেসাইজলি প্লাস মাইনাস 0.1 to 0.2 ডিগ্রি অ্যাকসেপ্টেবল থাকলে পরে এটা দিয়ে আমরা এক্সরে ডাটা কালেক্ট করতে পারি। সুতরাং আমি এখানে অপটিক্যাল গনিওমিটার দিয়ে কি করি আমরা, এবং আমরা যখন অ্যালাইন করলাম একটা ক্রিস্টাল ফাইবার গ্লাসে, সেটা প্রপারলি অ্যালাইন হলো কিনা অ্যারাউন্ড এ রোটেশন অ্যাক্সিস, দেখলাম এটাতে প্রপারলি অ্যালাইন্ড, কোনো মিসঅ্যালাইনমেন্ট নাই এটাতে। এখানে দেখেন স্লাইটলি মিসঅ্যালাইন্ড, এবং এটা যদি আমরা 180 ডিগ্রি ঘোরাই তাহলে এইরকম করে মিসঅ্যালাইন্ড থাকে। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন ডাটা কালেকশনের কথা আসলো, যে আমরা ক্রিস্টালকে প্রিপেয়ার করছি, ক্রিস্টাল কোনটা দিয়ে ডাটা কালেকশন করব সে চেক করেছি, চেক করে এখন ডাটা কালেকশনে আসবো। তো ডাটা কালেকশনের কথা প্রথমেই আমি বলি যে দুইটা প্রবলেম, একটা হলো জিওমেট্রি অফ ডিফ্রাকশন, এটা ডিফাইন করতে হয়, from which size, shape and symmetry direct and reciprocality may be calculated. Data collection issue. আচ্ছা, আরেকটা হলো observed intensity. Every point in the reciprocal lattice তার observed intensity কালেক্ট করতে। এই যে কাজগুলা করব তার জন্য থ্রি ডাইমেনশন করতে গেলে আমাদের আইদার ফটোগ্রাফিক মেথডের প্রয়োজন, ফটোগ্রাফিক মেথড দিয়ে ডাটা কালেক্ট করব, ও ডিফ্রাক্টোমিটার দিয়ে ডাটা কালেক্ট করব। আমি এখন ওই এই স্লাইডে মেইন জিনিসটা বলে ফেলছি। এখন এই যে যদি ফটোগ্রাফিক মেথডে করি তাহলে দুই ধরনের ক্যামেরা পাওয়া যায়, একটাকে রোটেশন অসিলেশন কিংবা ওয়াইজেনবার্গ জিওমেট্রি আছে একটা, আর একটা বার্জার প্রেসিশন ক্যামেরা। আমরা ওয়াইজেনবার্গ জিওমেট্রিটা কি, বার্জার প্রেসিশন ক্যামেরাটা কি, সেইটাতে যাই, গিয়ে দেখি। এইবার আসলো আমরা ওয়াইজেনবার্গ ক্যামেরা। দেখেন 1924 সালে কার্ল ওয়াইজেনবার্গ এটা ডেভেলপ করেন এই ক্যামেরা। তার মানে আমরা এক্স রে অনেক আগে 1895 পেয়েছি, কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সে বেসিক্যালি যদিও 1912 সালে প্রথম ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করা হয়েছে, কিন্তু 24 সালে এসে সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিনেশন মানে ফটোগ্রাফিক মেথডে করার মতো অবস্থায় আমরা চলে আসছি 1924 সালে। এই যে আমরা ওয়াইজেনবার্গ ক্যামেরা একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখাচ্ছি এখানে, এটা 4টা পার্ট আছে। ওই 4টা পার্টের প্রথম পার্ট হলো একটা ফিক্সড বেস, এটা এটা একটা কমার্শিয়াল ওয়াইজেনবার্গ ক্যামেরা। বিভিন্ন ধরনের কমার্শিয়াল ওয়াইজেনবার্গ ক্যামেরা আছে, এটা একটা কমার্শিয়াল ওয়াইজেনবার্গ ক্যামেরা। আর এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে দেখেন এ বি সি ডি এই 4টা পার্টে বিভক্ত। এটা কি ফিক্সড বেস, এই যে ফিক্সড বেস দিয়ে এটা, আর এটা 3টা লেগ আছে, এটা হাইটটা আমরা উপর নিচ করতে পারি। আর বিটা হলো মুভেবল একটা বেস, যেটা ট্রান্সলেট করতে পারে টু ওয়ান সাইড বাই মিনস অফ ক্র্যাঙ্ক এন্ড স্ক্রু। আর একটা মোটর আছে, যে মোটরটা এইখানে এই যে এই মোটরটা দিয়ে আমরা রোটেট করতে পারি অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি পারপেন্ডিকুলার টু টেবল, রোটেট করতে পারি। আচ্ছা, আর ডিটা হলো এই যে এই যে ডিটা হলো আমরা ওয়াইজেনবার্গ ক্যামেরা রাখার জন্য যে আছে, এটা ডি ক্যামেরা রাখার জন্য। এখানে আমাদের ক্রিস্টালটা এক্সরে আসছে, ক্রিস্টাল তারপর বিম স্টপে যাবে, আর এইখান থেকে ডিফ্লেক্ট করে এই যে ক্যামেরার মধ্যে ফিল্ম আছে, সেই ফিল্মে আমরা ইন্টেন্সিটি আর রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট পাবো। আচ্ছা, আমার মনে হয় আমরা এই জায়গায় আস্তে আস্তে শেষ করব, এই কারণে যে 20 মিনিটের বেশি নিলে পরে এটা আপনাদের কাছেও বোরিং হয়ে যাবে আর অ্যাট্রাকটিভ হবে না। আমি চাই যে এটা একটা অ্যাট্রাকটিভ হোক আপনাদের কাছে, এবং আপনারা যত বেশি পারেন প্র্যাকটিস করবেন। আমি শুধু
যেটা করব বেসিক জিনিসগুলা, এই যে ওয়াইজেনবার্গ ক্যামেরা দিয়ে কি কি করব আমরা, কি পাবো সেটা আমি নেক্সট লেকচারে দেখাবো। আর ওয়াইজেনবার্গ ক্যামেরার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখাবো। তারপরে পরবর্তীতে আস্তে আস্তে আমরা কি করে ডেভেলপমেন্ট করে ডিফ্রাক্টোমিটারে গেলাম, এবং ডিফ্রাক্টোমিটারের কনস্ট্রাকশন কি, আমরা ডিফ্রাক্টোমিটার দিয়ে কি পাই, কম্পেয়ার করা ডিফ্রাক্টোমিটার আর এই ফটোগ্রাফিক মেথডের মধ্যে কম্পেয়ার, ওইটা নেক্সট লেকচার নেব। এতটুকু পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রথম থেকে আপনাদেরকে খালি বলছি যে আপনারা শুনে যদি আর না দেখেন তাহলে এইগুলাতে কোনো ইন্টারেস্ট থাকে না, এবং আসলে আপনাদের যদি ক্রিস্টাল সম্বন্ধে ইন্টারেস্ট থাকে এবং এটা আমরা কিভাবে এইটাকে অ্যানালাইসিস করি, 3 ডাইমেনশনাল হোক 1 ডাইমেনশনাল হোক, এইসব জিনিস যত প্র্যাকটিস করবেন প্রচুর আগ্রহ আসবে এবং ভালো লাগবে। আর প্র্যাকটিস করার জন্য আপনাদের ইন্টারনেটের সোর্স প্রচুর। আপনি এখনই চাইলে আপনার একটা সিঙ্গেল ক্রিস্টাল লেকচার ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা দেখতে পারেন। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা এই স্লাইড দিয়ে আগামী লেকচার 19 নম্বর লেকচার যেটা হবে সেটা এই স্লাইড থেকে শুরু করব। থ্যাংক ইউ, ভালো থাকেন।